কেমন আছো তোমরা? ভালো আছো? এটা আশা করা ছাড়া তো আর কোনো উপায় নেই। খারাপ আছো এটা তো আর আশা করতে পারি না। যদিও তোমার খারাপ থাকা না থাকা আমার আশা করার উপর ডিপেন্ড করে না। ইট উইল ডিপেন্ড অন আদার সামথিং ইন ইউর job or business. Now come to the point. This is 44 and 44. Maybe class নাম্বারটা ভুল থাকতে পারে। হ্যাঁ, ইংলিশ ক্লাস 44 অ্যান্ড লিসেন হচ্ছে দুটো ভালো করে পড়বা। গ্রামার এটা, ট্রান্সলেশন নেক্সট টাইম উইথ প্রিভিয়াস ক্লাসেস, মানে আগে দুটো ক্লাস গেছে সেখানে 20টা ছিল, আজকে আবার 10টা, তার মানে 30টা পড়বো ভালো করে। আর এটা তো লাস্ট ক্লাস, বুঝুই যে অর্থাৎ লাস্ট যে প্যারাগ্রাফ পড়ানো হয়েছে সেটা। ওকে, লেটস গো। তোমাদের সম্ভবত লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল অ্যাডভার্বের তিনটা কাইন্ডস পড়ানো হয়েছিল। অ্যাডভার্ব আজকে হচ্ছে আজকে হচ্ছে অ্যাডভার্ব আরও 3 প্রকার আছে। আমি আবার বারবার বলে রাখি যে অ্যাডভার্ব বা যে কোনো ক্লাসিফিকেশনস এক একটা বইতে এক এক রকম থাকে। আমরা আমাদের বইটা ফলো করছি বা জেনারেলাইজ করে যেগুলো খুব দরকার বা যেগুলো প্রয়োজন সেগুলো। এর বাইরে দু চারটা প্রকার থাকতে পারে, অনেক জায়গায় অনেক রকম থাকতে পারে। কোনো জায়গায় আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, কোনো জায়গায় ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ইত্যাদি। এগুলো প্রথম দিনে আমি তোমাদের বলেছি। এনিওয়ে, তো যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আজকে আসো, এখানে একটা আছে অ্যাডভার্ব অফ নাম্বার, অ্যাডভার্ব অফ নাম্বার of number or frequency. Adverb of number or frequency, এই আমাদের বইটাতে আছে অ্যাডভার্ব অফ নাম্বার। এইটা আবার অন্য অন্য জায়গায়, বিশেষ করে রেনান মার্টিন যে অন্যতম একটা প্রধান বই ইংলিশ গ্রামারের জন্য, এই বইটাতে আছে ফ্রিকোয়েন্সি। তাই জন্য আমি অ্যাডভার্ব অফ নাম্বার আর ফ্রিকোয়েন্সি সেম জিনিস, এই জন্য আমি এটা দিয়ে রাখলাম। অ্যাডভার্ব অফ নাম্বার বা ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সি বলতেই আমি ভালোবাসি, তোমরাও ফ্রিকোয়েন্সি বললো। নাম্বার কথাটা আমার কাছে একটু ওয়ার্ড লাগতেছে, এটা উইয়ার্ড লাগতেছে, তোমরা ওই ফ্রিকোয়েন্সিটাই বললো, দ্যাটস ইট। তো আমার কথা হচ্ছে যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা কী আসলে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা খুব ভালো করে বুঝে নিবা। অ্যাডভার্ব অফ টাইম আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে ফ্রিকোয়েন্সিটা আর অ্যাডভার্ব অফ টাইম দুটো করার কী দরকার ছিল? হ্যাঁ, দরকার একটু স্লাইটেস্ট ডিফারেন্স, একটু হালকা পার্থক্য আছে। সেটা হচ্ছে যে টাইম দু ধরনের হয়। টাইম ক্যান বি 2 টাইপস। নাম্বার 1 হচ্ছে, একটা হচ্ছে ফিক্সড টাইম আর একটা হচ্ছে আনফিক্সড বা ডেফিনিট বা ইনডেফিনিট। নির্দিষ্ট একটা সময়, অনির্দিষ্ট একটা সময়। নির্দিষ্ট সময়টা কীরকম? যেমন ইয়েস্টারডে, এটা নির্দিষ্ট সময়, কিন্তু অলওয়েজ নির্দিষ্ট টাইম না। আবার ধরো 6 PM, ইটস আন নির্দিষ্ট একটা টাইম, কিন্তু ইউ অফেন কাম হিয়ার, তুমি প্রায় আসো এখানে। এখন প্রায় শব্দটা দিয়ে সময় বোঝানো হয়েছে, অলওয়েজ দ্বারা সময় বোঝানো হয়েছে। ইজ দিস ডাজ ইট মিন যে এটা নির্দিষ্ট কিছু বোঝানো হয়েছে, ফিক্সড একটা টাইম বোঝানো হয়েছে? বাট ইফ আই সে দ্যাট you came here last year, last month, yesterday, the previous day, এইগুলো যদি আমি বলি না, তাহলে এটা হয়ে যায় ফিক্সড টাইম। তাহলে আমরা মনে রাখতে পারি ফ্রিকোয়েন্সি এবং টাইম সেম, ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইম ইজ সেম, বাট দেয়ার ইজ দ্য স্লাইটেস্ট ডিফারেন্স দ্যাট ইজ এটা হচ্ছে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হচ্ছে অনির্দিষ্ট সময় বা ইনডেফিনিট টাইম, আর নির্দিষ্ট সময় যেটা সেটা হচ্ছে টাইম, ফিক্সড টাইম, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আশা করি আমার কথাটা বুঝবো, যদি না বুঝো আবার রিপিট করে একটু শুনে নিবা, ঠিক আছে? এই জন্য যেমন এখানে লেখা আছে হি অলওয়েজ কামস হিয়ার।
always comes here. They often go to park. We will visit you again. Visit you again. এই ওয়ার্ডগুলো again, often and always, এই শব্দগুলো মানে এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার আমি তো এগুলো এই টাইমটা, নেভারটা, এই অফেনটা আমি কিন্তু অ্যাডভার্ব অফ টাইমে ইউজ করেছিলাম। আই এম সরি টু সে দ্যাট যে ওটাও টাইমের মধ্যেই পড়ে, এটাও টাইমের মধ্যেই পড়ে। তাহলে তোমাদের প্রশ্ন থাকতে পারে, নাও ইউ মে হ্যাভ আ কোশ্চেন, স্যার যদি তাহলে আমরা এটা টাইম দেবো না ফ্রিকোয়েন্সি দেবো? এই ক্ষেত্রে ইন দিস সেন্স এক্সামিনার এটা বিবেচনা করবে। এক্সামিনার যদি অলওয়েজ দেয় সেখানে হয় টাইম দিবে, না হয় ফ্রিকোয়েন্সি দিবে। যদি টাইম দেয়, ফ্রিকোয়েন্সি দেয়, দুইটাই দেয়, তাহলে অলওয়েজটা হবে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? আর ওটা তো আমি বলেই দিলাম যে নির্দিষ্ট টাইমের ক্ষেত্রে টাইম আর অনির্দিষ্ট টাইমের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি। এটা তোমরা একটু খেয়াল রাখবে, কেমন? এই আর এটার কোশ্চেনটা হতে পারে হাউ অফেন। যদিও হাউ অফেন আমি টাইমও লিখেছি, হাউ অফেন, অফটেন কতবার বা কত সময়, এরকম একটা ব্যাপার এখানে চলে আসে। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমি আর একবার বলতেছি, সেটা হচ্ছে যে অ্যাডভার্ব অফ টাইম এবং অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ইজ সেম। আর তারপরে তোমরা যদি কনফিউজ হয়ে যাও তাহলে একটা জিনিস দেখবা যে যেটা নির্দিষ্ট সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, আর যেটা অনির্দিষ্ট সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা নাম্বার। তোমাদের নাম্বার এখানে লেখা আছে তোমাদের বইতে। যাই হোক, এখানে অলওয়েজ, অফেন, অ্যাগেন, প্রত্যেকটা একটাও নির্দিষ্ট টাইম না কিন্তু। অ্যান্ড হাউ অফেন হি কামস, always he comes. How often he comes, often comes. How often I will visit, again I will visit you. ঠিক আছে? How often will be there. How often, if you throw a question to the verb how often, you will have the answer, and this answer is called an adverb of frequency or adverb of number. I think you have understood whatever I said. Okay, তারপরে আসি আমরা adverb of down toner. Adverb of down toner. Down toner. আমি জানতাম ডাউন টোনার একসাথে। অ্যাডভার্ব অফ ডাউন টোনার, ডাউন টোনারটা হচ্ছে ডাউন টোনার হচ্ছে যে ভার্বটা আর যে অ্যাডভার্বটা ভার্বের গুরুত্বটাকে কমিয়ে দেয়। দ্য লেসেন দ্য ইম্পর্টেন্স, দ্য অ্যাডভার্ব এডিভি lessens the importance for tense see of verb. হ্যাঁ, যেটা ভার্বের ইম্পর্টেন্সটা কমিয়ে দেয়। ভার্বের ইম্পর্টেন্স কিভাবে কমায়, এটা তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, আমি যাচ্ছি ওখানে। হি seldom comes here. এই যে seldom মিন হচ্ছে কদাচিৎ বা খুবই কম, কদাচিৎ বা খুবই কম।
তাহলে সে খুবই কম এখানে আসে। এই যে ভার্বটাকে জোরালো করে দেওয়া, যেমন হি, যদি আমরা শিওরলি ব্যবহার করি যে সার্টেনলি হি উইল কাম, সার্টেনলি দ্বারা ইন্টেন্সিফাই করা হয়েছে, অর্থাৎ ভার্বের উপর জোর দেওয়া হয়েছে, আর এখানে ভার্বের উপর জোরটা কমিয়ে ফেলা হয়েছে। ইন্টেন্সিফায়ার ভার্বের উপর জোর দেয়, আর ইন ডাউন টোনারটাও ভার্বের উপর থেকে জোরটা কমিয়ে নেয়। কীরকম কমিয়ে নেয়? সে আসে বললে নর্মাল ঠিক ছিল, কিন্তু সেলডম কামস মানে হচ্ছে খুবই কম আসে, খুবই কম আসে। হি হার্ডলি, হি she hardly, she hardly sits on study. Sits on table. সে, এটা অর্থ কদাচিৎ, হার্ডলি, সেলডম, বেয়ারলি, হ্যাঁ। হ্যাঁ, তারপরে আরেকটা কি যেন আছে, আচ্ছা যাই হোক, হার্ডলি, সেলডমস, এটা অর্থ কদাচিৎ, এটা অর্থ কদাচিৎ। হি সেলডমস, হি হার্ডলি সিটস অন টেবিল। এখানে তোমাদের একটা ভুল ভেঙে দিতে চাই আমি, সেটা হচ্ছে অনেক মানুষ মনে করে হার্ডলি মানে আরও কঠোরভাবে, মানে হার্ড অর্থ তো কঠোরই, হার্ডলি মানে আরও কঠোরভাবে। নো ম্যান, হার্ডলি মিনস জাস্ট ওটার অপোজিট। যেমন ইফ আই সে আই স্টাডি হার্ড, বা হি স্টাডিজ হার্ড, বা শি স্টাডিজ হার্ড, এর মানে হচ্ছে সে প্রচুর পড়ালেখা করে। বাট শি স্টাডিজ হার্ডলি মানে বোঝায় সে খুব কম পড়ালেখা করে না বললেই চলে। তো সে কেউ যদি বলে যে এই একটু হার্ডলি পড়ালেখা করো, তার মানে তুমি ধরে নেবা যে তোমাকে বলা হয়েছে যে তুমি খুব কম পড়ালেখা করো, ঠিক আছে। হার্ডলি মিন্স হচ্ছে, হার্ডলি মানে বোঝায় যে এটা কদাচিৎ মানে খুবই কম, কদাচিৎ মানে খুবই কম। নেই বললি বা হয় বললি বা করে বললেই চলে, করে না বললি, নেই বললি বা করে না বললি, হয় না বললি, খায় না বললি, এই রকম যে না বললেই নয়, এরকম একটা ব্যাপার থাকে হার্ডলির মধ্যে, ঠিক আছে। তারপরে আরো দুইটা শব্দ আছে, বেয়ারলি, এখানে আমি লিখে দিলাম এক্সাম্পল দিয়ে, এক্সাম্পল বেয়ারলি, হার্ডলি, বেয়ারলি। তারপর হচ্ছে স্কেয়ারসলি, SCARCELY। আচ্ছা, এটা আমি ভালো করে লিখে দিচ্ছি, তোমরা হয়তো বুঝবে না, আমার লেখাটা এমনি তো ঠ্যাং মার্কা লেখা, অর্থাৎ কাউয়ার ঠ্যাংয়ের মতো লেখা। স্কেয়ারসলি, SCARCE, স্কেয়ারসলি, ঠিক আছে। স্কেয়ারসলি, নিয়ারলি মানে প্রায়, অলমোস্ট হতে পারে, সেক্ষেত্রে অলমোস্ট হতে পারে কিনা জানি না, তবে নিয়ারলি এবং অলমোস্ট ইজ দ্য সেম ওয়ার্ড, সিনোনিম ওয়ার্ড। তবে ইন দিস সেন্স অলমোস্টটাও হওয়ার কথা, ঠিক আছে, অলমোস্টটাও হতে পারে। আচ্ছা যাই হোক, এখানে যে কটা আছে দিস ইজ কাফ, এটাই এনাফ, ঠিক আছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে লেখা নাও শব্দগুলো, সেলডম কদাচিৎ, হার্ডলি কদাচিৎ, বেয়ারলি কদাচিৎ, স্কেয়ারসলি কদাচিৎ, নিয়ারলি প্রায়, অল দিস ওয়ার্ড লেসেন দ্য ইম্পর্টেন্স অফ ভার্ব। ভার্বটা যা বলছিল তার থেকে আরও একটু কমিয়ে ফেলা, তুমি আসো, তার মানে ভার্বটা ঠিক আছে। কিন্তু যদি বলা হয় না আসলেও চলবে, তাহলে কি বলে হয়, তাহলে ভার্বটার উপর একটু জোর কমিয়ে ফেলা বা ভার্বটাকে গুরুত্ব কম দেওয়া, ঠিক আছে। দিস আর কল্ড অ্যাডভার্ব অফ ডাউন টোনার। তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে রিজন, অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ রিজন হচ্ছে কারণ বুঝায়, যেগুলো দিয়ে কারণ বা উদ্দেশ্য বুঝায়, যে এখানে তোমাদের বইতে লেখা আছে, একটু তোমরা দেখে নিও। কারণ বা উদ্দেশ্য যেখান থেকে বোঝায়, কারণ বা উদ্দেশ্য বোঝায় হেন্স,
therefore, so that, এরকম কিছু ওয়ার্ড আমি সেন্টেন্স দিয়ে সেন্টেন্স লিখে দিচ্ছি। সেটা হচ্ছে he therefore left the house. He left the house. তারপরে he is hence unable to deny it. He is hence unable to deny it. therefore মানে অতএব, hence মানে হচ্ছে hence মানে হচ্ছে কাজেই। এরপর আরেকটা বলা যেতে পারে যে so that she works hard so that she can shine in life. তাহলে therefore, so that means উদ্দেশ্য, ঠিক আছে। রিজন অ্যান্ড পারপাস, ওখানে পারপাসটাও লিখে দেই, রিজন অ্যান্ড পারপাস। reason and purpose. Sorry. Reason and purpose. He therefore left the house. Therefore এখানে adverb, অতএব সে বাড়ি ছেড়ে চলে গেল। এখানে একটা রিজন ভাব আছে। আর আরেকটা কথা হচ্ছে যে এই তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অ্যাডভার্বের মধ্যে মাচ মোর ইম্পর্টেন্ট হচ্ছে চারটা। এই চারটার মধ্য থেকেই আসে, বাকিগুলো জানার জন্য বা শেখার জন্য জাস্ট। আর সত্যিকার অর্থে এগুলো তেমন কোনো কাজে খুব একটা আসে না। এই যে এটা আইডেন্টিফিকেশন যদি আসে না, টাইম, প্লেস, ম্যানার, ডিগ্রি, এই চারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি এইখানে একটা পরীক্ষার কথা বলছি না, আমি ক্যারেক্ট পরীক্ষার কথা বলছি, ঠিক আছে। তো ওইগুলো যেন কোনোভাবেই আমাদের কাছ থেকে হাতছাড়া না হয়। আমি এখন আবার পুনরায় তোমাদেরকে অ্যাডভার্বটা আবার একটু রিপিট করে যাচ্ছি। সেটা হচ্ছে যে অ্যাডভার্ব কোনো জায়গায় 8 প্রকার আছে, কোনো জায়গায় 5 প্রকার আছে, কোনো জায়গায় 6 প্রকার, কোনো জায়গায় 9 প্রকার। আমরা 9 প্রকার পড়িয়েছি। উই হিয়ার টট ইউ 9 kinds. 9 kinds. These 9 kinds, I'm going to tell you about these 9 kinds. খেয়াল করে শোনো। টাইমটা তোমরা চিনবা, তবে ডেফিনেট টাইম, কিন্তু অ্যাডভার্ব অফ টাইম ডেফিনেট টাইম। আজকে থেকে জেনে নাও যে ডেফিনেট টাইম কি টাইম। প্লেসের ক্ষেত্রে জায়গা দেখলে তো বুঝতে পারবো, যেমন আই গো টু স্কুল, এখানে টু স্কুল ইজ অ্যান অ্যাডভার্ব। এই টু স্কুল ইজ অ্যান অ্যাডভার্ব অ্যান্ড ইট ইন্ডিকেটস আ প্লেস। যেমন আই গো টু স্কুল, আই গো, কোথায় যাই আমি? স্কুলে যাই। এই যে স্কুলে, এটা একটা অ্যাডভার্ব, জায়গা, ঠিক আছে। এরকম পেজওয়ালা সেন্টেন্স দুই একটা আসতে পারে। আবার আই কাম ইন হচ্ছে কিন্তু একটা প্রেপোজিশন। আমি সেদিনই বলেছি, প্রেপোজিশনের পরে যদি নাউন না থাকে, প্রেপোজিশন অলওয়েজ কি বলে, প্রেপোজিশনের পরে অলওয়েজ একটা নাউন থাকে। যদি সেই নাউনটা না থাকে সেটা তাহলে প্রেপোজিশন না, তাহলে সেটা অ্যাডভার্ব, একদম নিশ্চিতভাবে খেয়াল করে নিব, ঠিক আছে। তারপর ম্যানারটা, ইফ ইউ থ্রো দ্য কোশ্চেন হাউ, কীভাবে কাজটা হয়, সেইভাবে প্রশ্ন আসতেই তোমার ম্যানারটা এসে যাবে। এরপর ডিগ্রিটা হচ্ছে মাত্রা বা হাউ মাচ, কতটা। এই অ্যাডভার্ব অফ ডিগ্রিটা হচ্ছে একটা ডিগ্রি যেটা অ্যাডভার্ব হয়ে অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব হয়ে অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব হয়ে অ্যাডজেক্টিভকে মডিফাই করে। আমরা জানতাম যে অ্যাডভার্ব শুধু ভার্বকে মডিফাই করে। দিস ইজ ট্রু বাট পার্টলি ট্রু। কীভাবে পার্টলি ট্রু? যে এই যে অ্যাডভার্ব অফ ডিগ্রিটা কিন্তু শুধু অ্যাডভার্বকেই মডিফাই করে না, মূলত অ্যাডভার্ব ডিগ্রি শুধু ভার্বকেই মডিফাই করে না, শুধু ভার্ব না, এটা ভার্বকে মডিফাই করেও না, এটা জাস্ট মডিফাই করে কি
অ্যাডভার্বাল অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বাল অ্যাডজেক্টিভ। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই অ্যাডভার্বের সঙ্গে আমি তোমাদেরকে বলেছিলাম দ্য ওয়ার্ড হুইচ উইল মডিফাইজ বা কোয়ালিফাইজ অ্যান অ্যাডভার্ব। ও কথাটা ভুল ছিল, আমার মাথায় ছিল না ওটা, আই এম সো সরি। অ্যাডভার্ব মূলত নাউন প্রোনাউন ছাড়া সবাইকে মডিফাই করে। অ্যাডভার্ব মডিফাইজ অল দ্য পার্সোনাল স্পিচ এক্সেপ্ট নাউন অ্যান্ড প্রোনাউন, ঠিক আছে, এক্সেপ্ট নাউন অ্যান্ড প্রোনাউন। ইভেন কি সেন্টেন্সকেও মডিফাই করে, সেটা আমরা পরে দেখব। যেমন প্রথমে অনেক সময় সেন্টেন্সের প্রথমেই থাকে যে ট্রুলি আই মিস ইউ, সাডেনলি হি উইল ফেল। এই যে ট্রুলির পরে যদি কমা থাকে, সাডেনলির পরে যদি কমা থাকে, অ্যান্ড আফটার দ্যাট দ্য সেন্টেন্স উইল বি কন্টিনিউ, তাহলে এই যে কমার অংশটুকু বা ট্রুলি শব্দটুকু, এটা পুরো সেন্টেন্সটাকে মডিফাই করে। এটা বলাটা অতটা জরুরি ছিল না অথবা মনে ছিল না, সেই জন্য আমি বলিনি। আমি একটা সেন্টেন্স দিয়ে উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। তাহলে এটা certainly he will fail। এই যে সার্টেনলি, এটা অ্যাডভার্ব, তবে এটা পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে, ঠিক আছে। তো এই জন্য বলা হয় অ্যাডভার্ব শুধু নাউন প্রোনাউন ছাড়া সবাইকে মডিফাই করে, ইভেন সেন্টেন্সকে মডিফাই করে। এরপরে আছে আমরা ডাউন টু কি বলে অ্যাডভার্ব অফ ডিগ্রি তো বললাম। এরপরে ইন্টেন্সিফায়ার, যেটা ভার্বের উপর গুরুত্ব দেওয়া হয়, শিওরলি, তারপরে রিয়েলি, সার্টেনলি, এরকম যে জোর দেওয়া শব্দগুলো। তারপর ডাউন টোনার যেটা, সেটা তো কিছুক্ষণ আগেই দেখাইলাম, যেগুলো ভার্বের উপর গুরুত্ব কমিয়ে দেয়, সেলডম, হার্ডলি, স্ক্যার্সলি, বেয়ারলি, দিস টাইপস অফ ওয়ার্ড। এবং নেক্সট হচ্ছে যে ডাউন টোনার, তারপরে হচ্ছে কি জানো ভুলে গেলাম, রিজন, পারপাস, তারপর হচ্ছে যে অ্যাফার্মেশন নেগেশন। এখানে মোটামুটি দুটো ওয়ার্ড খেয়াল রাখবো তোমরা, সেটা হচ্ছে যে ইয়েস অ্যান্ড নট, ইয়েস আর নট। তবে নেভারও অ্যাফার্মেশন আর নেগেশনের মধ্যে পড়ে। নেভারটা টাইমের ক্ষেত্রেও পড়ে, নেভারটা টাইমের ক্ষেত্রে পড়ে না, নেভারটা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে পড়ে, যদি ফ্রিকোয়েন্সি এবং টাইম এক জায়গায় থাকে তাহলে। আর যদি ফ্রিকোয়েন্সি না থাকে তাহলে টাইম না থাকলে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো আর রিজনটা মাছ মোর ইম্পর্টেন্ট না, এখন বোর্ডের মধ্যে লেখা আছে। এই হচ্ছে তোমাদের ক্লাস। আর এই তো বলে দিলাম তোমাদের ডায়েরি পরীক্ষার জন্য। সবাই প্রিপেয়ার্ড হয়ে আসবা। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবে, ঠিক আছে, ওকে, বাই বাই।